আচ্ছা, তোমাদের সেকেন্ড ইন কোর্সের ডেট এই তো পেয়েছো তাই না সবাই? সেকেন্ড ইন কোর্স। জি স্যার। জি স্যার। হ্যাঁ, আমি তো সিলেবাস মনে হয় বন্ধের আগে দিয়েছিলাম তোমাদেরকে নাকি? চ্যাপ্টার 2 and 3। জি স্যার। চ্যাপ্টার 2 and 3 4 দিছিলাম নাকি 4 দেই নাই? না স্যার, দেন নাই স্যার। 2 and 3। ওকে, তাহলে আমরা স্টার্ট করি নাকি? স্টার্ট করে দেই। তোমাদের নিশ্চয় মনে থাকার কথা যে আমরা লাস্ট ক্লাসে লেভি ক্যারেক্টারাইজেশন অফ ব্রাউনিয়ান মোশন পড়ছিলাম। হোয়াট ইজ লেভি ক্যারেক্টারাইজেশন? যে তোমার তুমি যদি পার্টিকুলার দুইটা প্রপার্টি যদি স্যাটিসফাই করে ব্রাউনিয়ান মোশনের, তখন আমরা যে কোনো র্যান্ডম প্রসেসকে তখন লেভি ক্যারেক্টারাইজেশন বলবো। সেই দুইটা প্রপার্টি কি কি? একটা হচ্ছে তোমার জিরোতে তার ওই র্যান্ডম প্রসেসের ভ্যালু জিরো হবে, এটা কন্টিনিউয়াস হবে, এটা একটা মার্টিঙ্গেল হবে, এবং মানে ডিএম স্কোয়ার ইকুয়াল টু ডিটি এরকম কিছু একটা। সো এই প্রসেসে আমরা এই যে লিনিয়ার কম্বিনেশন অফ ব্রাউনিয়ান মোশন, টু ইন্ডিপেন্ডেন্ট ব্রাউনিয়ান মোশন, এটা ব্রাউনিয়ান মোশন হবে কিনা সেটা দেখিয়েছি। প্রথমে আমরা দেখিয়েছি যে এই পাথটা কন্টিনিউয়াস, টি ইকুয়াল টু জিরোতে তার ভ্যালু জিরো, এবং ডিবি থ্রি স্কোয়ার ইকুয়াল টু ডিটি, এটা শো করেছিলাম। তোমাদের যদি খেয়াল থাকে লাস্ট ক্লাসে এই পর্যন্ত আমরা শেষ করেছিলাম। তোমাদের কি মনে আছে এটা? একটু রিপ্লাই, আমাকে একটু রেসপন্স করো। জি স্যার। হ্যাঁ, সো আমরা এতটুকু দেখিয়েছি। এখন এখানে যেটা হচ্ছে, এখানে দেখো ডিবি ডিবি থ্রি স্কোয়ার ইকুয়াল টু ডিটি, এটা কখন সম্ভব? যখন তোমার এই যে তোমার এই যে কোএফিসিয়েন্ট গুলা, তাদের স্কোয়ারের যোগফল যদি 1 হয়। খেয়াল করে দেখো, হ্যাঁ, এটা আমরা একটা স্পেশাল কেস দেখেছিলাম যে গামা স্কোয়ার প্লাস 1 মাইনাস গামা স্কোয়ার, এই দুটোর যোগফল হচ্ছে 1। তাহলেই কেবল তুমি ডিবি স্কোয়ার ইকুয়াল টু মানে ডিবি থ্রি স্কোয়ার ইকুয়াল টু ডিটি পাবা। হ্যাঁ, তো এখন এটা ইন জেনারেল, তাহলে কন্ডিশনটা আমরা যদি বের করতে চাই, ধরো তোমার এরকম দেওয়া আছে যে সিগমা থ্রি বি থ্রি ইকুয়াল টু সিগমা ওয়ান বি ওয়ান প্লাস সিগমা টু বি টু, যেখানে বি ওয়ান আর বি টু হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ব্রাউনিয়ান মোশন, এবং সিগমা ওয়ান অ্যান্ড সিগমা টু আর টু কোএফিসিয়েন্টস। হ্যাঁ, সো what should be the relationship between sigma 1, sigma 2, sigma 3 for which b3 will be a Brownian motion? কথাটা বুঝতে পারছো আমরা এখন কি করতে যাচ্ছি সবাই? জি স্যার। হ্যাঁ, আমরা সিগমা 1, সিগমা 2 আর সিগমা, এটা একটা ইন জেনারেল ফর্ম। দেখো এখানে এই সিগমা 1, সিগমা 2 আর সিগমা 3 এর মধ্যে কি ধরনের রিলেশনশিপ থাকা উচিত for which b3 will be a Brownian motion given that b1 and b2 both are independent Brownian motion। তাহলে আমরা এটা ধরলাম, এবং এখানে ডিবি1 আর আগের মতো আমরা দেখাতে পারি যে ডিবি1 ডিবি2 এদের প্রোডাক্টটা জিরো হবে বিকজ দে আর ইন্ডিপেন্ডেন্ট। আর লাস্টের যে কন্ডিশন, আমরা ডিবি থ্রি স্কোয়ার, তুমি যদি এই যে ডিবি থ্রি স্কোয়ার এটা যদি ইয়ে নাও, মানে তুমি যদি এটার স্কোয়ার নাও, তাহলে বোথ সাইডে যদি স্কোয়ার করো আর সিগমা থ্রি যদি ডিভাইড করো, তাহলে এরকম কিছু একটা পাবা, এই লাইনটা। তো আমাদের লেভি ক্যারেক্টারাইজেশন বলছে ডিবি থ্রি স্কোয়ার শুড বি ইকুয়াল টু ডিটি। তাহলে ডিটি কখন হবে? যদি এই কোফিশিয়েন্ট সাম অফ দ্য কোফিশিয়েন্ট সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য কোফিশিয়েন্ট যদি 1 হয়, তাহলেই কেবল তুমি রাইট সাইডে ডিটি পাবা, নাহলে কিন্তু ডিটি পাওয়া পসিবল না। দেখো আমরা যদি এই দুইটা এই লাইনটা যদি খেয়াল করি, দেখো তো বুঝতে পারছো? জি স্যার। ডি মানে ডিবি থ্রি স্কোয়ার শুড বি ইকুয়াল টু ডিটি। তাহলে কখন ডিটি হবে? যদি সিগমা 1 বাই সিগমা থ্রি স্কোয়ার প্লাস সিগমা 2 বাই সিগমা 3 স্কোয়ার, এই দুটো মানে যদি সামেশনটা যদি 1 হয়, তাহলেই কেবল তুমি রাইট সাইডে ডিটি পাবা। আর রাইট সাইডে ডিটি পেলেই তুমি ওই যে তুমি দেখাতে পারবে এটা হচ্ছে লেভি ক্যারেক্টারাইজেশন অনুযায়ী এটা হচ্ছে তোমার ব্রাউনিয়ান মোশন হবে। ওকে, তাহলে তিনটা জিনিস। প্রথম হচ্ছে পাথটা কন্টিনিউয়াস হতে হবে, যে র্যান্ডম প্রসেস সেটা জিরোতে জিরো হতে হবে, এটা মার্টিঙ্গেল হতে হবে, এবং তার ডেরিভেটিভ ডিফারেন্সিয়ালের স্কোয়ার ইকুয়াল টু ডিটি হতে হবে। এটা হচ্ছে আমাদের বেসিক মানে ক্যারেক্টারিস্টিক্স ফর লেভি ক্যারেক্টারাইজেশন। আচ্ছা, এখন তার মানে এই দুইটা, এই দেখো আমরা এটা থেকে লিখতে পারি সিগমা 1 স্কয়ার প্লাস সিগমা 2 স্কয়ার ইকুয়াল টু সিগমা 3 স্কয়ার।
এখান থেকে আমরা এটা ক্যালকুলেট করতে পারি। সো হোয়াট ইজ সিগমা 3? সিগমা 3 ইকুয়ালস টু হচ্ছে তুমি জাস্ট এটা হচ্ছে তুমি রুট ওভার সিগমা 1 স্কয়ার প্লাস সিগমা 2 স্কয়ার। সো ফাইনালি এই যে B3 কে তোমার এইভাবে লেখা হয়েছে। দেখো তো এই লাইনটা বুঝতে পারো নাকি? বোঝা যাচ্ছে এই লাইনটা? দেখো তো। জি স্যার বোঝা যায়। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখন দেখো সো ফার না আমরা স্যার আরেকবার একটু রিপিট করেন কোনটা বোঝো নাই বলো তো? স্যার লাইনটা। এই লাইনটা আগের লাইন থেকে সিগমা 3 এর ভ্যালু কত হবে দেখো? সিগমা 3 এর ভ্যালু কত হবে? আগের লাইনটা যদি খেয়াল করো, রুট ওভার কত সিগমা 1 স্কয়ার প্লাস সিগমা 2 স্কয়ার। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছো? কে জিজ্ঞেস করছিল? জি সাদমান স্যার নাকি? জি স্যার আচ্ছা, তাহলে দেখো, তাহলে এই সিগমা 3 এর ভ্যালু যদি আমি এই ইকুয়েশনে বসাই দিই, যে এখানে, এই যে এখানে, এবং সিগমা 3 কে যদি ডান পাশে পাঠাই দিই, তাহলে কি ওই আমরা যেটা দেখলাম ওইটাই তো আসতেছে, সিগমা 1 বাই সিগমা 3। সিগমা 3 এর ভ্যালু হচ্ছে তোমার এই যে রুট ওভার সিগমা 1 স্কয়ার প্লাস সিগমা 2 স্কয়ার। এখন কি বোঝা গেছে? স্যার হ্যাঁ, তাহলে দেখো এখন স্টিল তুমি এই দুইটা কোএফিসিয়েন্টের স্কয়ার যদি যোগ করো, এই দুইটা কোএফিসিয়েন্টকে স্কয়ার করে যোগ করো, তাহলে কত হবে? 1 হবে না? জি স্যার। সো এটা হচ্ছে কন্ডিশন যে তোমার তাদের কোএফিসিয়েন্টের স্কয়ারের যোগফল 1 হতে হবে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যে কন্ডিশন দেখলাম সেখানে দেখো বোথ B1 and B2 এটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ব্রাউনিয়ান মোশন। হাউএভার B1 আর B2 আর ডিপেন্ডেন্ট। B1 আর B2 যদি ডিপেন্ডেন্ট হয়, ফর এক্সাম্পল তোমরা যে এই লাইনটা খেয়াল করো, এখানে দেখো কি লেখা হয়েছে, সিগমা 4 B4 ইকুয়ালস টু সিগমা 1 B1 plus sigma 2 B2. Here B1 and B2 are not independent, they are dependent, they are somehow correlated. দেখো লেখা আছে where B1 and B2 have correlation coefficient rho, তার মানে B1 আর B2 এর মধ্যে একটা ডিপেন্ডেন্সি আছে, they are not independent। কথা বুঝতে পারছো আগেরটার সাথে এটার পার্থক্য কোথায়? আগে ছিল B1 আর B2 ইন্ডিপেন্ডেন্ট, বাট নাও B1 আর B2 আর কোরিলেটেড, মানে তাদের মধ্যে ডিপেন্ডেন্সি আছে। সো এই তাদের কোরিলেশন যে আছে, কোরিলেশন কোএফিশিয়েন্ট হচ্ছে রো। হ্যাঁ, তো এখন আমরা আগের মতো কি করব, B1 অ্যাজ ইট ইজ থাকলো, B2 কে আমি ইয়ে করব তোমার B2 কে তোমার B1 আর হচ্ছে আরেকটা নতুন আরেকটা ব্রাউনিয়ান মোশন B3 ধরে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ব্রাউনিয়ান মোশনের লিনিয়ার কম্বিনেশন এখানে লিখবো। দেখো এই যে B2 কে কিভাবে লেখা হয়েছে এই লাইনে, B2 ইকুয়ালস টু রো B1 প্লাস রুট ওভার 1 মাইনাস রো স্কয়ার B3, যেখানে B1 আর B3 আবার ইন্ডিপেন্ডেন্ট। আমরা নতুন একটা ইন্ডিপেন্ডেন্ট ব্রাউনিয়ান মোশন এখানে অ্যাড করলাম, যেটা হচ্ছে B3। যেভাবে আমরা মানে লিনিয়ার কম্বিনেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ব্রাউনিয়ান মোশন যেভাবে নেই সেভাবেই দেখো B2, এই যে এখানে যে B2 যেটা ছিল, B2 কে আমরা লিখলাম রো B1 প্লাস রুট ওভার 1 মাইনাস রো স্কয়ার B3। B3 ইজ এ নিউ ব্রাউনিয়ান মোশন যেখানে B1 and B3 আর ইন্ডিপেন্ডেন্ট, B1 আর B3 ইন্ডিপেন্ডেন্ট। কথা কি বোঝা গেছে? দেখো তো কারো কোনো সমস্যা হচ্ছে এটা বুঝতে? না স্যার। আচ্ছা, তাহলে দেখো আমি আবার বলছি, আমরা সো ফার আমরা যে অ্যাজাম্পশন দিয়ে কাজ করছি সেখানে যে লিনিয়ার কম্বিনেশন অফ ব্রাউনিয়ান মোশন নিয়েছি সেখানে দুইটা ব্রাউনিয়ান মোশন ছিল ইন্ডিপেন্ডেন্ট, বাট এই পর্যায়ে এসে আমরা অ্যাজিউম করছি যে B1 আর B2 হচ্ছে ডিপেন্ডেন্ট, তারা ইন্ডিপেন্ডেন্ট না, এবং তাদের মধ্যে একটা কোরিলেশন কোএফিশিয়েন্ট আছে সেটা হচ্ছে রো। এই অ্যাজাম্পশনের উপর বেস করে আমি B2 কে নতুন ভাবে লিখলাম, B2 কে লিখছি লিনিয়ার কম্বিনেশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট ব্রাউনিয়ান মোশন, যেখানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে একটা B1 আর B3, মানে B1 আর B3 এর মধ্যে কোনো ডিপেন্ডেন্সি নাই, বাট B2 এর সাথে তাদের ডিপেন্ডেন্সি আছে। যেমন B2 আমরা যেটা বললাম B2 is correlated to B1, B2 is correlated to B3 as well, but B1 আর B3 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে আমি এই B2 এর এই ভ্যালুটা এইখানে সাবস্টিটিউট করব। এখানে যদি সাবস্টিটিউট করো, দেখো আমি এখানে সাবস্টিটিউট করলাম, এই যে সিগমা 1 B1 প্লাস সিগমা 2, এই যে B2 এর ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করলাম। ওকে, তাহলে আমি বোথ সাইড থেকে এখন একটু সিম্পলিফাই করে B1 এর কোএফিশিয়েন্ট আলাদা করলাম, B1, আর এটা হচ্ছে B3। তাহলে এখন দেখো, এখন আবার কি হয়ে গেল, বোথ তোমার B4 ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট ব্রাউনিয়ান মোশন B1 and B3। এখন কিন্তু B2 কে আমরা আউট করে দিলাম। হ্যাঁ, B2 কিন্তু এখন আর নাই, তাহলে B4 is a linear combination of two independent Brownian motion
B1 and B3, দেখো আমরা B2 কিন্তু এখানে নাই, B2টা সাবস্টিটিউট করে আমরা আউট করে দিলাম। সো B1 and B3 যে দে আর ইন্ডিপেন্ডেন্ট নাও। তাহলে যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, একটু আগে আমরা দেখলাম দুইটা ব্রাউনিয়ান মোশন যদি ইন্ডিপেন্ডেন্ট হয় এবং তাদের লিনিয়ার কম্বিনেশন কখন ব্রাউনিয়ান মোশন হবে, যদি তাদের কোএফিসিয়েন্টের স্কয়ারের যোগফল যদি 1 হয়, অথবা তুমি এইভাবে বলতে পারো একটু যে এইটার এই যে সিগমা 4 এর স্কয়ার ইকুয়াল টু যদি এই যে এই দুইটার স্কয়ারের যোগফল হয়। আমরা এই যে একটু আগে দেখিয়েছি এই কন্ডিশনটা, দেখো তোমরা যদি একটু উপরে দেখো এই যে সিগমা 3 স্কয়ার ইকুয়াল টু সিগমা 1 স্কয়ার প্লাস সিগমা 2 স্কয়ার, এই কন্ডিশনটা যদি তুমি এখন এখানেও অ্যাপ্লাই করো, যে তাহলে এখানে কি হবে, সিগমা 4 স্কয়ার ইকুয়াল টু এই যে সিগমা 4 স্কয়ার ইকুয়াল টু সিগমা 1 প্লাস সিগমা 2 রো হোল স্কয়ার প্লাস এইটার স্কয়ার। এই কন্ডিশনটা কি বোঝা গেছে? আমাকে একটু বলো তোমরা। এই কন্ডিশনটা বোঝা গেছে কিভাবে আসলো? জি স্যার বুঝা গেছে। হ্যাঁ, সো তাহলে এখান থেকে একটু যদি সিম্পলিফাই করো, এরকম এই যে সিগমা 1 স্কয়ার প্লাস 2 রো সিগমা 1 সিগমা 2 প্লাস সিগমা 2 স্কয়ার। তার মানে এইটাই হচ্ছে কন্ডিশন যে দুইটা ডিপেন্ডেন্ট ব্রাউনিয়ান মোশনের যদি তুমি লিনিয়ার কম্বিনেশন নাও, সেটা কখন তোমার নতুন এই যে B4 যেটা সেটা কখন ব্রাউনিয়ান মোশন হবে, সেটা হচ্ছে এই যদি সিগমা 4 এর স্কয়ারটা যদি এটার সমান হয়, তাহলে তুমি বলতে পারবা যে B4 ইজ এ ব্রাউনিয়ান মোশন। কথা কি বোঝা গেছে তোমাদের? কথা কি বোঝা গেছে আমার? জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো প্রথমে কি বললাম, যদি ইন্ডিপেন্ডেন্ট ব্রাউনিয়ান মোশন হয় তাহলে তাদের স্কয়ারের যোগফল 1 হতে হবে, আর যদি ডিপেন্ডেন্ট ব্রাউনিয়ান মোশন হয় তখন তাদের এই যে সিগমা 4 যেটা এই যে নতুন যে B4 এর যে কোএফিসিয়েন্ট তার স্কয়ার ইকুয়াল টু এই এক্সপ্রেশনটা হতে হবে। এটা হচ্ছে যদি দুইটা ব্রাউনিয়ান মোশন যদি ডিপেন্ডেন্ট হয়, B1 and B2। ওকে, সিমিলারলি তোমরা যদি ডিফারেন্স নাও, এখানে আগে তো যোগ নিয়েছে, এখন যদি এরকম চিন্তা করো যে সিগমা 5 B5 ইকুয়াল টু সিগমা 1 B1 মাইনাস সিগমা 2, এখানে কিন্তু মাইনাস, হ্যাঁ সেম প্রসেসে যাবা, একদম এক্স্যাক্টলি সেম প্রসেসে যাবে, জাস্ট এখানে এই প্লাসটার জায়গায় মাইনাস হবে, দেখো এই যে প্লাসের জায়গায় এই যে মাইনাস হবে, মাইনাস 2 রো সিগমা 1 সিগমা 2। ওকে, তাহলে দুইটাকে যদি তুমি একসাথে লেখো তাহলে তুমি দেখবা যে সিগমা 3 স্কয়ার ইকুয়াল টু এভাবে লেখা যাবে, সিগমা 1 স্কয়ার প্লাস মাইনাস 2 সিগমা 1 সিগমা 2 সাথে রো প্লাস সিগমা 2 স্কয়ার। সো দিস ইজ দ্য জেনারেল কন্ডিশন ফর এনি কম্বিনেশন অফ ব্রাউনিয়ান মোশন। দেখো স্যার রো এর ভ্যালুটা কি দেয়া থাকবে না, আমাদের বের রো করতে রো হবে? এর ভ্যালু মানে রো এর ভ্যালু তো বেসিক্যালি তোমার -1 থেকে +1 আর কি, কোরিলেটেড কোএফিসিয়েন্ট। তোমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট পড়েছো না? জি স্যার। হ্যাঁ, কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু তোমার পজিটিভ নেগেটিভ মানে -1 থেকে +1 ইউজুয়ালি। ওকে, সো রো এমনিতে দেয়া থাকবে, বাট আমরা জানি যে কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু কত থেকে কতর মধ্যে হয় সেটা আমরা জানি। ওকে, তাহলে দেখো এই যে আমি যে হাইলাইট যেটা করলাম, এটাই হচ্ছে তোমার দুইটা ডিপেন্ডেন্ট ব্রাউনিয়ান মোশনের লিনিয়ার কম্বিনেশনের একটা জেনারেল ফর্মুলা। এক্সামে কিন্তু তুমি দেখো আমরা কোত্থেকে স্টার্ট করলাম, আমরা স্টার্ট করলাম হচ্ছে একদম একটা স্পেসিফিক কেস থেকে, যেখানে দুইটা ব্রাউনিয়ান মোশনের লিনিয়ার কম্বিনেশন নেওয়া হয়েছে, যেখানে B1 আর B2 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর তাদের কোএফিসিয়েন্ট এমন ভাবে নেওয়া হয়েছে যাতে তাদের স্কয়ারের যোগফল 1 হয়। এটাকে আমরা লেভি ক্যারেক্টারাইজেশন দিয়ে দেখালাম যে এটা ব্রাউনিয়ান মোশন হবে। ওকে, সেখান থেকে আমরা এখন যদি ইন জেনারেল যদি লিনিয়ার কম্বিনেশন নেই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ব্রাউনিয়ান মোশন, তাহলে এখানে সিগমা 1 B1 সিগমা 2 B2 আর এই পাশে সিগমা 3, তাহলে এই ক্ষেত্রে এটা যেহেতু B1 আর B2 ইন্ডিপেন্ডেন্ট, তারা ব্রাউনিয়ান মোশন হওয়ার কন্ডিশন কি আমরা দেখালাম যে এই সিগমা 3 এর স্কয়ার ইকুয়াল টু হবে সিগমা 1 স্কয়ার প্লাস সিগমা 2 স্কয়ার। এটা আমরা এই যে ম্যাথমেটিক্যাল এখানে শো করলাম, এই যে সিগমা 3 স্কয়ার ইকুয়াল টু সিগমা 1 স্কয়ার প্লাস সিগমা 2 স্কয়ার। এরপরে আমরা কোথায় গেলাম, এরপর আমরা বললাম যে হ্যাঁ এখন হচ্ছে ব্রাউনিয়ান মোশন দুইটা এখন আর ইন্ডিপেন্ডেন্ট নয়, তাদের মধ্যে একটা কোরিলেশন আছে, সেই কোরিলেশন কোএফিসিয়েন্ট হচ্ছে রো। তখন আমরা এই যে B2 কে তুমি চাইলে B1 কে একইভাবে লিখতে পারো, B2 কে আমরা নতুন একটা ব্রাউনিয়ান মোশন B3 আর এক্সিস্টিং যে ব্রাউনিয়ান মোশন B1 তার লিনিয়ার কম্বিনেশন আকারে দেখাচ্ছি, যেখানে B1 আর B3 এর রিলেশন হচ্ছে তারা ইন্ডিপেন্ডেন্ট। ওকে, বাট তারা B2 এর সাথে ডিপেন্ডেন্ট। সো B2 এর এই ভ্যালুটা এখানে বসিয়ে আমরা এই ইন টার্মস অফ B1 আর B3 বের করলাম। সো দিস ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট ব্রাউনিয়ান মোশন। সো আগের মতো সেই ফর্মুলা সিগমা 4 স্কয়ার ইকুয়াল টু এই যে এই কোএফিসিয়েন্টের স্কয়ার যোগ এইটার স্কয়ার। সো ওইভাবে করে আমরা একটা কন্ডিশন পেয়েছি এইরকম।
এখন যদি তুমি মাইনাস ধরো, তাদের মধ্যে প্লাস না থেকে যদি মাইনাস ধরো, তাহলে এই কন্ডিশনে জাস্ট একটা প্লাসের জায়গায় একটা মাইনাস হবে। এভাবে আমরা ইন জেনারেল একটা এইরকম একটা ফর্মুলা পাবো যে লিনিয়ার কম্বিনেশন অফ টু ডিপেন্ডেন্ট ব্রাউনিয়ান মোশন কখন ব্রাউনিয়ান মোশন হবে সেটার কন্ডিশন হচ্ছে এটা। কাজে এখান থেকে একটা ফুল কোশ্চেন কিন্তু মানে অনেকভাবেই একটা থেকে একটা রিলেট করে করে আমরা এখানে কোশ্চেন করা যেতে পারে। হ্যাঁ, সো তোমরা এটা ভালো করে এই সেকশনটা পড়বা। এরপরে মাল্টিপল কোরিলেটেড ব্রাউনিয়ান মোশন চাইলে পড়তে পারো। ওই যে এখানে ওখানে যেরকম দুইটা ব্রাউনিয়ান মোশন ছিল, এখানে দেখো Z1 Z2 আপ টু Zn n সংখ্যক ব্রাউনিয়ান মোশন। সো এটা কিভাবে আসে সেটা তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো। আমি এটা সাজেস্ট করছি না, মানে আইডিয়া অলমোস্ট সেম। আমরা দেখতে চাই যে তোমার এরিয়া আন্ডার ব্রাউনিয়ান মোশন পাথ। তোমাদের কি মনে আছে আমি ক্লাসে সম্ভবত এই কথা বলেছিলাম যে এরিয়া আন্ডারে ব্রাউনিয়ান মোশন পাথ মানে এই যে এই ধরনের ইন্টিগ্রাল, এই যে বিটি ডিটি আমরা যেরকম f of x dx ইন্টিগ্রেশন f of x dx এটা দিয়ে বোঝায় যে এরিয়া আন্ডার দ্য কার্ভ অফ f। তাহলে ইন্টিগ্রেশন ফ্রম 0 to t বিটি ডিটি এটা দিয়ে বোঝাচ্ছে তোমার এরিয়া আন্ডার দ্য ব্রাউনিয়ান মোশন পাথ। এই কথা বোঝা গেছে? এরিয়া আন্ডার দ্য ব্রাউনিয়ান মোশন পাথ। এখন আমাকে বলো তো এই এরিয়াটা কি ডিটারমিনিস্টিক হবে নাকি স্টকাস্টিক হবে? এরিয়া আন্ডার দ্য ব্রাউনিয়ান মোশন পাথ এটা কি ডিটারমিনিস্টিক হবে নাকি স্টকাস্টিক হবে? এনিওয়ান? স্যার স্টোকাস্টিক হবে। স্টকাস্টিক হবে। কেন কেন স্টকাস্টিক হবে? ব্রাউনিয়ান মোশনে র্যান্ডমনেস থাকে ব্রাউনিয়ান মোশনে। কারণ ব্রাউনিয়ান মোশন পাথটাই তো র্যান্ডম পাথ, এক একবার এক এক রকম হবে। কাজেই তার নিচের যে এরিয়াটা সেটা কিন্তু এক একবার এক এক রকম হবে। সো দিস ইজ দ্য এরিয়া আন্ডার দ্য ব্রাউনিয়ান মোশন পাথ ইজ নট ডিটারমিনিস্টিক, রাদার দিস ইজ স্টোকাস্টিক। সো তাহলে যদি স্টোকাস্টিক হয় তাহলে এরিয়া আন্ডার দ্য ব্রাউনিয়ান মোশন পাথ সেটা কি ধরনের ডিস্ট্রিবিউশন ফলো করবে, সেটা মিন কি হবে, সেটার ভ্যারিয়েন্স কি হবে সেটা আমরা জানতে যাচ্ছি। এবং এটা আগের চ্যাপ্টারে ছিল, বেশ একটু বড় একটা প্রুফ ছিল, আমি সেটা অমিট করেছি কারণ এই চ্যাপ্টারে যেভাবে দেওয়া আছে এটা খুব সিম্পলি তুমি বুঝতে পারবা ইউজিং ইথো ফর্মুলা ইউজ করে। এটার জন্য যেটা করতে হবে আমাদের ইথোস ফর্মুলার ওই যে তোমার প্রোডাক্ট রুল, যেটা তোমাদের খেয়াল আছে কিনা, ডি অফ এক্স টি এক্স ওয়াই, এটার প্রোডাক্ট রুল আমরা বের করছিলাম এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স প্লাস আরেকটা এক্সট্রা টার্ম থাকে ডিএক্স ডিওয়াই। খেয়াল আছে কিনা? এরকম আমরা করেছি না? প্রোডাক্ট রুল ফর ইথো স্টোকাস্টিক প্রোডাক্ট রুল এই চ্যাপ্টারের শুরুর দিকে ছিল। আমরা স্টোকাস্টিক প্রোডাক্ট রুল পড়েছি, স্টোকাস্টিক রেশিও রুল পড়েছি এরকম। সো দিস ইজ দ্য স্টোকাস্টিক প্রোডাক্ট রুল। তাহলে এখানে তুমি যদি সে এক্স ইকুয়াল টু টি আর ওয়াই ইকুয়াল টু বিটি ধরো, এক্স ইকুয়াল টু টি উপরের এই ফর্মুলায় যদি এক্স ইকুয়াল টু টি ধরো আর ওয়াই ইকুয়াল টু যদি বিটি ধরো, তাহলে দেখো ডি অফ টি বিটি, তাহলে এখান থেকে স্টোকাস্টিক প্রোডাক্ট রুল অনুযায়ী টি বিটি প্লাস বিটি ডিটি আর একটা আসবে ডিটি ডিবি, ওই যে ডিএক্স ডিওয়াই যেটা। বুঝা গেছে এটা কিভাবে আসছে? একটু রেসপন্স করো আমাকে। জি স্যার। হ্যাঁ, জি স্যার। সো আমরা জানি যে ডিটি বিটি ডিটি ডিবি এটা মানে হচ্ছে জিরো, ওই যে প্রোডাক্ট রুল অনুযায়ী বা বক্স টেবিল। তাহলে থাকে কি টি ডিবি বিটি ডিটি, আর লেফট সাইড হচ্ছে ডিফারেন্সিয়াল অফ টি টি বিটি। আচ্ছা, এখন আমার তো দরকার হচ্ছে এই ইন্টিগ্রালটা জানা, এই যে বিটি ডিটি। তাহলে দেখো এখানে একটা ডিফারেন্সিয়াল আছে বিটি ডিটি, তো এটা ডিফারেন্সিয়াল ফর্মে আছে। আমরা জানি যে এটার অলওয়েজ এটার একটা ইন্টিগ্রাল ফর্ম আছে। তাহলে আমি কি করব, বোথ সাইডে এটার ইকুইভ্যালেন্ট ইন্টিগ্রাল ফর্ম নেব। তাহলে ইন্টিগ্রাল ফর্ম নিলে ইন্টিগ্রেশন অফ বিটি ডিটিটা আসবে, যেটা আমি জানতে চাই, যেটার ভ্যালু জানতে চাই। সো নেক্সট পেজে যদি যাও তাহলে এটাকে একটু এই লেফট সাইডে নিয়ে আসা হয়েছে, না লেফট সাইডে আনেনি এখনো, জাস্ট ইন্টিগ্রাল ফর্ম নেওয়া হচ্ছে 0 টু ক্যাপিটাল টি ডি ডিফারেন্সিয়াল অফ টি বিটি টি ডিবি আর বিটি ডিটি। আমার দরকার হচ্ছে এইটা জানা, বিটি ডিটি। ওকে, তাহলে এই যে ডিফারেন্সিয়াল অফ টি বিটি এটার ইন্টিগ্রেশন করলে কি হবে, জাস্ট আপার লিমিট আর লোয়ার লিমিট বুঝবে না। দেখো তো এই লাইন বোঝা যায় কিনা আগেরটা থেকে, এখান থেকে এটা কিভাবে আসছে, যেরকম ডিএক্স এর ইন্টিগ্রেশন হয় এক্স, এখানে ডি অফ টি বিটি এটার ইন্টিগ্রেশন তাহলে কি হবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাই না? জি স্যার। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এখন থাকলো এই পাশে হচ্ছে 0 টু ক্যাপিটাল টি টি ডিভি, আর এইটা হচ্ছে আমি জানতে চাই এটা। ওকে, তাহলে আমি এইটাকে লেফট সাইডে রাখলাম, এই যে বিটি ডিটি এটাকে লেফট সাইডে যদি রাখো, আর রাইট সাইডে টি বিটি মাইনাস এই ইন্টিগ্রালটা ডাইনে যাবে। দেখো এই লাইন বুঝো কিনা, দেখো তো এটা কিভাবে আসছে।
এখান থেকে এটা বোঝা যাচ্ছে, এটা এই লাইনটা? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন দেখো তো এই যে টি বিটি, যেটা টি কে তুমি যদি বাইরে রাখো আর বিটি কে তুমি যদি একটা ইন্টিগ্রাল ফর্মে লেখো, এই যে তোমার টি ফ্রম 0 টু ক্যাপিটাল টি ডিবি, এই লাইনটা, এই যে এই টার্ম আর এই টার্ম কি সেম করা যায় কিনা বলো তো? দেখো তো এটা আর এটা জি স্যার। সেম বলা যায় কিনা, জি স্যার। তাই না? কারণ আমরা কি জানি ডিবি এর ইন্টিগ্রেশন কি হবে, বি, আর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যদি বসাও তাহলে বি অফ ক্যাপিটাল টি মাইনাস বি অফ 0, বি অফ 0 হচ্ছে 0। ওকে, একটু জাস্ট মিনিট। হ্যাঁ হ্যাঁ, ও কিছু বলবেন? আচ্ছা, সো টি ইন্টিগ্রেশন অফ ডি, এটা করার উদ্দেশ্য কি দেখো, আমি এটার মাধ্যমে কি করলাম, এই ইন্টিগ্রাল আর এই ইন্টিগ্রাল দুইটারই ইন্টিগ্রেটরটা সেম, ব্রাউনিয়ান মোশন হয়ে গেল। দেখো এইটারও ইন্টিগ্রেটর ব্রাউনিয়ান মোশন, এইটারও ইন্টিগ্রেটর ব্রাউনিয়ান মোশন। ওকে, তাহলে আমি এখান থেকে কমন নিতে পারি। তাহলে যদি কমন নাও দুইটা থেকে ব্রাউনিয়ান মোশন যদি কমন হয় ইন্টিগ্রেটর, তাহলে এটাকে লেখা যায় ইন্টিগ্রেশন ফ্রম 0 টু ক্যাপিটাল টি মাইনাস স্মল টি ডিবি। দেখো তো এই লাইন বোঝা যায় কিনা, এই লাইনটা? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে দেখো এইটা কি স্টোকাস্টিক ইন্টিগ্রাল না? স্টোকাস্টিক ইন্টিগ্রাল কিনা, একটু রেসপন্স করো। জি স্যার, ব্রাউনিয়ান মোশন। কারণ ইন্টিগ্রেটর হচ্ছে ব্রাউনিয়ান মোশন, মানে ব্রাউনিয়ান মোশনের সাপেক্ষে তুমি ইন্টিগ্রেশন করছো। আর এইটার ইন্টিগ্র্যান্ডটা কি র্যান্ডম নাকি নন র্যান্ডম, কি মনে হয় ইন্টিগ্র্যান্ড? স্যার ব্রাউনিয়ান মোশন তো র্যান্ডম। না না, ইন্টিগ্র্যান্ড ডি অফ বিটি। ইন্টিগ্রেটর হচ্ছে ব্রাউনিয়ান মোশন, ইন্টিগ্র্যান্ড হচ্ছে যাকে ইন্টিগ্রেশন করছো, কাকে নন ইন্টিগ্রেশন। র্যান্ডম। হ্যাঁ, ইন্টিগ্র্যান্ড হচ্ছে ক্যাপিটাল টি মাইনাস স্মল টি। ওকে, তাহলে ক্যাপিটাল টি মাইনাস স্মল টি ইজ নন র্যান্ডম। তাহলে যাই হোক, ইন্টিগ্র্যান্ড র্যান্ডম হোক আর নন র্যান্ডম হোক, স্টোকাস্টিক ইন্টিগ্রালের মিন কি হয়? স্টোকাস্টিক ইন্টিগ্রালের জিরো। মিন অলওয়েজ 0। সো এই যে দেখো, এই জন্য এক্সপেকটেশন অফ আইটি ইজ 0। ওকে, এবং ইন্টিগ্র্যান্ড যখন নন র্যান্ডম হয় তখন সেটা কি ডিস্ট্রিবিউশন ফলো করে আমরা পড়েছি চ্যাপ্টার 3 তে, নরমাল ডিস্ট্রিবিউশন। নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে। যদি তোমার ইন্টিগ্র্যান্ড যদি নন র্যান্ডম হয়, যে নন র্যান্ডম ইন্টিগ্র্যান্ড, সো এই যে তোমার যে এখানে যে স্টোকাস্টিক ইন্টিগ্রাল যেটা, এটা নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে। এটা আমরা ডিসক্রিট কেসে পড়েছিলাম। ওকে, কন্টিনিউয়াস কেসেও সেম। তাহলে এটার মিন হচ্ছে 0 আর ভ্যারিয়েন্স ইকুয়াল টু, এই যে ভ্যারিয়েন্স ইকুয়াল টু এক্সপেকটেশন অফ আই স্কয়ার টি। তাহলে আই স্কয়ার টি যদি হয় 0 টু ক্যাপিটাল টি, ওই যে তোমাদের একটা রুল ছিল আইসোমেট্রিক প্রপার্টি, মনে আছে কিনা জানি না। সো ওইখানে এক্সপেকটেশনটা ভেতরে চলে যাবে, ভেতরে গেলে তোমার এই যে ক্যাপিটাল টি মাইনাস স্মল টি এটার স্কয়ার, আর এই যে ডিবি এর পরিবর্তে হবে ডিটি। তোমরা কি এই রুলটা কি তোমাদের মনে আছে কিনা, এটা কিভাবে হলো ভ্যারিয়েন্সের? জি স্যার, মনে আছে। আচ্ছা, যদি মনে নাও থাকে তাহলে আমি একটু মনে করাই দেই। আমাদের এটা ছিল, দেখো সেকশন 3.5 এ মেবি, এই যে দেখো ভ্যারিয়েন্সের যে ফর্মুলাটা, আইসোমেট্রি, দেখো তো এটা মনে পড়ে কিনা, এটা ভ্যারিয়েন্স অফ আইটি আইএফ স্কয়ার, সো এক্সপেকটেশন অফ এই যে ইন্টিগ্রেশনের স্কয়ার, ই তো ইন্টিগ্রাল, যদি ইন্টিগ্রেশনের স্কয়ার নাও তাহলে এক্সপেকটেশনটা কোথায় যাবে, ভেতরে যাবে। সো ইন্টিগ্র্যান্ড যেটা তার স্কয়ার, আর ডিবিটা কি হয়ে যাবে তখন, ডিটি। এটা আমরা ডিসক্রিট কেসে দেখিয়েছি, এটা হচ্ছে কন্টিনিউয়াস কেসে। তাহলে কি এটা বোঝা গেল কিভাবে আসছে? জি স্যার। ওকে, সো এই জন্য আমরা ওইভাবেই ওইখান থেকেই আমরা অ্যাকচুয়ালি এই লাইনটা লিখতে পারছি ডিটিএস করে। এখন দেখো এই যে ক্যাপিটাল টি মানে স্মল টি, তোমরা বলছো যে এটা নন র্যান্ডম, তাহলে এটার এক্সপেকটেশন থাকা না থাকা সেম কথা। তাহলে এক্সপেকটেশন আমি তুলে দিলাম। সো ক্যাপিটাল টি মানে স্মল টি হোল স্কয়ার ডিটি, এখানে ইন্টিগ্রেশন হচ্ছে স্মল টি এর সাপেক্ষে, বি কেয়ারফুল। হ্যাঁ, তাহলে এখানে তুমি যদি স্মল টি এর সাপেক্ষে যদি এটাকে ক্যাপিটাল টি মানে স্মল টি স্কয়ার করবে, মানে এ মাইনাস বি হোল স্কয়ার করে এটা যদি তুমি ইন্টিগ্রেশন করো, আপার লিমিট আর লোয়ার লিমিট যদি বসাও, এখানে ফাইনালি তুমি যেটা পাবা 1/3 টি কিউব। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এরিয়া আন্ডার দ্য ব্রাউনিয়ান মোশন পাথ, মানে আইটি যেটা এখানে, এই যে আইটি মানে হচ্ছে বিটি ডিটি, এরিয়া আন্ডার দ্য ব্রাউনিয়ান মোশন পাথ, ইট ফলোজ normal distribution with mean 0 and variance
1/3 ক্যাপিটাল টি কিউব। অ্যান্সারটা পাওয়া গেল। এরিয়া আন্ডার দ্য ব্রাউনিয়ান মোশন পাথ, তার কি ডিস্ট্রিবিউশন ফল বলো। এখানে এক্সপেকটেশন অফ টি মাইনাস টি হোল স্কোয়ার, এইটা টি মাইনাস টি হোল স্কোয়ার সেম কেন? ওই যে টি মাইনাস টি হোল স্কয়ার, তো এটা তো তোমার নন র্যান্ডম টার্ম, নন র্যান্ডম টার্মের এক্সপেকটেশন তো সেম। এক্সপেকটেশন সেম আছে, জি স্যার। ওকে, সো এইভাবে আমরা ক্যাপিটাল টি ওভার 3 পাচ্ছি। ওকে, ক্যাপিটাল টি কিউব। তার মানে আমরা এই যে দেখতে পেলাম যে এরিয়া আন্ডার দ্য ব্রাউনিয়ান মোশন পাথ follows normal distribution with mean 0 and variance capital T cube over 3. এটা কিন্তু একটা কমন কোশ্চেন যে show that the area under the Brownian motion path is a normally distributed random number with mean 0 variance T cube by 3. এই ধরনের একটা কোশ্চেন প্রায় থাকে। কথা বোঝা গেছে আমার? স্যার থার্ড লাইনটা কেমন কিভাবে হলো যে মাইনাস তারপর ইন্টিগ্রেশন ওইটা? ও, এটা একটু সিম্পলিফাই করছে। এটা তুমি চাইলে এই যে দেখো এখানে কি ছিল, ডিটি, তাই না, ডি অফ স্মল টি। এখন এটাকে একটু অন্যভাবে লিখতে হবে, ডি অফ ক্যাপিটাল টি মাইনাস স্মল টি। তাহলে কি ক্যাপিটাল টি তো কনস্ট্যান্ট, তাহলে ক্যাপিটাল টি এর ডিফারেন্সিয়াল 0 হবে, আলটিমেটলি তুমি পাবো মাইনাস ডিটি। সো এই জন্য একটা ব্যালেন্স করার জন্য মাইনাস ডিটি। এখানে যেটা করছে ক্যাপিটাল টি মাইনাস স্মল টি হোল স্কয়ার ডি অফ ক্যাপিটাল, মানে এখানে এক্স কিউব ডিএক্স এইভাবে দেখিয়েছে, এক্স কিউব ডিএক্স, এটা দেখানোর জন্য এইভাবে লিখেছে। তোমার তুমি যদি এটা বুঝতে যদি সমস্যা হয়, তুমি জাস্ট এখানে a মাইনাস বি হোল স্কয়ার করবে, এটা a মাইনাস বি হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, এভাবে করে এটাকে ইন্টিগ্রেশন করবা উইথ রেসপেক্ট টু স্মল টি, তুমি দেখবা যে ফাইনালি এটা পেয়ে যাবা। কাজেই এটা নিয়ে এত ওয়ারিড হওয়ার কিছু নাই। স্যার টি মাইনাস টি ইকুয়াল টু ইউ ধরে করলেও তো হ্যাঁ, হবে। সেটা ইউ ধরলে হয়ে যায়, মানে এটা খুব সিম্পল জিনিস। ওকে, ক্যাপিটাল টি মাইনাস স্মল টি গুলি যদি ইউ ধরো তাহলে পেয়ে যাবে তুমি। অল গুড নাকি? জি স্যার, জি স্যার। ওকে, সো এই চ্যাপ্টারে মোটামুটি এখানে আবার আছে জাস্টিফিকেশন অফ ইথো ফর্মুলা। ইথো ফর্মুলা কিভাবে জাস্টিফাইড, এটা চাইলে পড়তে পারো, এটা একটু বড়, আমরা এগুলা বড় ধরনের প্রুফ আমরা ইগনোর করছি। সো এই চ্যাপ্টার মোটামুটি এইগুলোই পড়বা। আর এক্সারসাইজ তোমার 1 থেকে 10 লিখে রাখো, 1 থেকে 10 এগুলো করতেই হবে, এগুলো সবই খুবই সিম্পল। 1 থেকে 10 এক্সারসাইজ 1 থেকে 10। এখানে দেখো কি বের করতে বলেছে, কোশ্চেন 1 থেকে 7 প্রথম 7টা যদি দেখো, এই যে 7টা কি বের করতে বলেছে, এই যে 1/3 bt কিউব, এটার স্টোকাস্টিক ডিফারেন্সিয়াল বের করতে বলেছে। তার মানে এটাকে তুমি যদি একটা র‍্যান্ডম প্রসেস ধরো f, তাহলে df বের করবা ইউজিং ইথো ফর্মুলা। এটা হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবল যেহেতু ব্রাউনিয়ান মোশন। পরেরটা আছে bt স্কয়ার মাইনাস t। হ্যাঁ, এটা হচ্ছে ফাংশন অফ, এটাকে কি ধরবো, ফাংশন অফ 1 ভেরিয়েবল নাকি 2 ভেরিয়েবল ধরবো? এটা কি ফাংশন অফ 1 ভেরিয়েবল নাকি 2 ভেরিয়েবল? 1 ভেরিয়েবল কেন স্যার? টু ভেরিয়েবল, একটা কারণ ব্রাউনিয়ান এখানে মোশন আর একটা টি টি টাইম। টি এক্সপ্লিসিটলি দেয়া আছে। স্যার টি দুইটাই তো টি। ও আচ্ছা, দেখতে আহ, মনে হচ্ছে দুইটা টি। আমি তো আগে বলছিলাম ব্রাউনিয়ান মোশন তো র্যান্ডম প্রসেস, এটা বি সাবস্ক্রিপ্ট টি, ওইভাবে বলে আর এই কনফিউশন আসতো না। হ্যাঁ, সো ওইটাকে আবার ওইভাবে চিন্তা করার দরকার নাই। একটা হচ্ছে ব্রাউনিয়ান মোশন আর একটা হচ্ছে টি এক্সপ্লিসিটলি দেয়া আছে। সো এটা 2 ভেরিয়েবল। তারপরে ই টু দি পাওয়ার বিটি, এটাও কিন্তু সিঙ্গেল ভেরিয়েবল, আবার এটা হচ্ছে 2 ভেরিয়েবল। এইভাবে তুমি এই যে তারপরে হচ্ছে এই লগ এসটি, এইটার তোমার ইয়ে বের করতে হবে, এইটার কি বলে, এটার ডিফারেন্সিয়াল, স্টোকাস্টিক ডিফারেন্সিয়াল বের করতে হবে, গিভেন দ্যাট আই নো ডিএস ইকুয়ালস টু দিস। ওকে, এগুলো খুবই সিম্পল, তোমরা একটু ইয়েতে দেখবা যে যদি প্রবলেম হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ইন পারসন, অথবা তোমার এই যে ওই সলিউশন কিন্তু একদম শেষে দেয়া আছে। হ্যাঁ, এগুলা। তারপরে এই যে এক্সচেঞ্জ রেট ডাইনামিক্স, তারপর আরেকটা আছে বন্ড প্রাইস ডাইনামিক্স। এটা কি বলছে, এক্সচেঞ্জ রেট ডাইনামিক্স কি বলছে, লেট কিউ ডিনোট দ্য এক্সচেঞ্জ রেট এট টাইম টি, মানে ধরো টাকা আর ডলারের মধ্যে একটা এক্সচেঞ্জ রেট এট টাইম টি তে। ইট ইজ দ্য প্রাইস ইন ডোমেস্টিক কারেন্সি অফ 1 ইউনিট অফ দ্য ফরেন কারেন্সি, মানে একটা ধরো $1 কত, 1 ইউএসডি তে কত বাংলাদেশি টাকা হবে এটা, and converts foreign currency into domestic currency, যেটা বললাম আমি। A model for the dynamics of the exchange rate is dq over q equal to mu dt plus sigma dv, এটা দেয়া আছে। This
has the same structure as the common model of the stock price, কারণ স্টক প্রাইসের মডেলে কিন্তু এরকম ছিল, তোমাদের খেয়াল রাখার কথা, ds by as equal to mu dt plus sigma dv, এরকম ছিল না বলো স্টক প্রাইসের মডেলটা? জি স্যার। হ্যাঁ, তো এখন বলছে দ্য রিভার্স এক্সচেঞ্জ রেট, মানে আমরা এই কিউ দিয়ে হিসাব করছে হচ্ছে তোমার $1 কত বিডিটি হবে বাংলাদেশি টাকা, এটা রিভার্স এক্সচেঞ্জ রেট হচ্ছে ধরো $1 কত ডলার এরকম, সেটাকে ডিনোট করা হচ্ছে আরটি। তার মানে আরটি মানে আসলে হচ্ছে তোমার 1/q। এটা বুঝতে পারছো কিভাবে আসছে? হোয়াট ইজ আরটি? মানে এখন টাকা থেকে ডলারে কনভার্ট করা হচ্ছে। তাহলে এরকম যদি হয়, ডিকিউ এর ডাইনামিক্সটা দেয়া আছে, তোমাকে বের করতে বলেছে ডিআর। তোমরা কি ধারণা করতে পারছো এই ধরনের প্রবলেম আমরা এই চ্যাপ্টারে আলোচনা করেছিলাম কোথায় এক জায়গায়? কেউ কি বলতে পারবে কোন জায়গায় আলোচনা করেছি লাস্ট ক্লাসে? স্যার চেঞ্জ অফ নিউমেরিয়াল। এক্স্যাক্টলি, চেঞ্জ অফ নিউমেরিয়ার। এটা হচ্ছে তোমার সেকশন কোথায়, সেকশন এই যে সেকশন 4.4.5, এটা সেকশন, এই যে এটার মতো হুবু, এটা যেভাবে আছে এরকম হবে। জি স্যার। হ্যাঁ, ভেরি গুড। সো আমরা ওইভাবে এটাকে সলভ করতে হবে। এই যে তুমি এগুলো কিন্তু অনেকটা এরকমই হবে তোমার, এই যে 6-7, হ্যাঁ, এগুলো এই একই টাইপের প্রবলেম। সো ওই নিয়মে এটা করবা, এটা খুব সিম্পলি হয়ে যাবে। তারপর আরেকটা হচ্ছে দেখো বন্ড প্রাইস ডাইনামিক্স। কনসিডার দ্য ভ্যালু অফ এ জিরো কুপন বন্ড দ্যাট ম্যাচিউরস এট টাইম টি। একটা বন্ড যেটা তোমার এট টাইম টি তে ম্যাচিউরড হবে। এ ক্লাস অফ মডেলস treats the bond value as being fully determined by the spot interest rate. The bond value at time t is then determined by pt capital T. এই যে স্মল টি মানে হচ্ছে কারেন্ট টাইম, আর ক্যাপিটাল টি হচ্ছে ম্যাচুরিটি টাইম, যে টাইমে এই বন্ডটা ম্যাচিউরড হবে। এই জেনারেল মডেল ফর দ্য ডাইনামিক্স অফ দ্য স্পট প্রাইস মানে এই যে কারেন্ট টাইমে যে প্রাইসটা ইজ dr equals to mu dt plus sigma dv. হোয়াট ইজ ডিপি? ডিপিটা কি হবে বের করতে বলা হয়েছে। ডিপি কেউ কি আইডিয়া করতে পারছো? ডিপি, হোয়াট ইজ ডিপি, কিভাবে করা যাবে? এনি আইডিয়া? পি কিন্তু দেয়া আছে, হ্যাঁ স্যার প্রথমে আরটি বের করতে হবে, তারপর পি। আরটি বের করবা না, আমার ডিপি বের করতে হবে। ডিপি এখানে যেটা হচ্ছে তোমাকে আচ্ছা, আমরা যদি এক্সারসাইজে দেখি এটা, চ্যাপ্টার 4, p is a function of two variables। এখানে একটু মনে হয় কোশ্চেন একটু ইয়ে আছে, তোমার ভুল আছে। p টা আসলে আমাদের এখানে লেখা ছিল p is a function of small t and capital T, ওকে। এখন ওই ক্যাপিটাল টিটা কিন্তু তোমার এটা ফিক্স টাইম, ওই টাইম এটা ফিক্স করে দিয়েছে, ওইটা হওয়ার কথা না। p is a function of r মানে হচ্ছে ইন্টারেস্ট রেট, আর যে কারেন্ট টাইম। সো p is a function of two variables r and t। এখন dp যদি বের করো তাহলে তোমার ডিপিটা কি হবে, তোমার ডেল পি ডিটি, মানে টু ভেরিয়েবলের জন্য যে টেলরস ফর্মুলা, আর এখানে ডিআরটা তোমার দেয়া আছে কোশ্চেনে। সো হোয়াট উইল বি ডিআর স্কয়ার, ডিআর ডিটি, এগুলো বসিয়ে জাস্ট ফাইনালি ডিপি যাকে বসাই দিবা। সো এটা হচ্ছে ডিপি এর এক্সপ্রেশন, এটা ওকে। কাজে আমি যদি আবার ফেরত যাই ওখানে একটু কারেকশন হবে এই কোশ্চেনটাতে। সেখানে হচ্ছে তোমার এখানে এই যে পি ইজ এ ফাংশন অফ টি, ক্যাপিটাল টি না, এটা হবে আর। আসলে এটা ইন্টারেস্ট রেটের উপর ডিপেন্ড করছে। ইন্টারেস্ট রেট ক্যাপিটাল টি তো তোমার ম্যাচুরিটি টাইম, এটা ফিক্সড টাইম, এটা তো ভ্যারি করবে না, ওকে। সো পি ইজ এ ফাংশন অফ স্মল টি এন্ড আর।
তাহলে আর যদি হয় তোমার ডি আর লাগবে, এই ডি আর কোথেকে পাবা? এই যে তুমি দেখবা যে এখান থেকে তুমি এটা বসাই দিবে। এটাও এই একইভাবে চেঞ্জ অফ নিউমেরিয়ার, মানে আগেরটার মতো, এই যে 8 নাম্বার যেভাবে ছিল একইভাবে 9 নাম্বার হবে। তো এরপরে 10 নাম্বার, এটাও ট্রাই করো। সো 1 থেকে 10 এগুলো কিন্তু কোনোটাই বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, এগুলো এগুলো এবং এগুলো দেখবা যে খুবই সহজ, তুমি 2-3টা সলভ করলে দেখবে যে এগুলো খুবই সিম্পল হয়ে যাচ্ছে তোমার জন্য। ওকে, 1 থেকে 10 এগুলো সবগুলো সলভ করা লাগবে। ওকে, আমার কথা বুঝতে পারছো? জি স্যার। ওকে, এরপর হচ্ছে আমরা নেক্সট চ্যাপ্টারে যাব, দ্যাট ইজ মানে এই বইয়ের ফাইনাল চ্যাপ্টার আমাদের সিলেবাস অনুযায়ী। তাও এই চ্যাপ্টার পুরোটা না, এই চ্যাপ্টারে আমাদের সিলেবাস দেয়া আছে হচ্ছে তোমার চ্যাপ্টার 5 এ এই যে এই 5 পয়েন্ট সেকশন 5.3 পর্যন্ত, মানে তোমার এই যে পেজ নাম্বার 108 পর্যন্ত। এটা হচ্ছে আমাদের মানে সিলেবাসে এই পর্যন্ত দেয়া আছে। ঠিক আছে, এরপরে যেটা 5.4 থেকে এটা 4th ইয়ারে তোমাদেরকে পড়ানো হবে। মানে এই চ্যাপ্টারটা বেসিক্যালি স্টোকাস্টিক ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে। এখন স্টোকাস্টিক ডিফারেনশিয়াল ইকুয়েশন কি আমরা কিন্তু অলরেডি আলোচনা করেছি, আমরা একটু আগে স্টোকাস্টিক ডিফারেনশিয়াল বের করেছি। দেখো এরকম ছিল না স্টোকাস্টিক ডিফারেনশিয়ালটা, যে dx ইকুয়াল টু মিউ dt প্লাস সিগমা dv, এরকম ছিল না স্টোকাস্টিক ডিফারেনশিয়াল? জি জি স্যার। স্যার। হ্যাঁ, এবং এইটা অ্যাকচুয়ালি এটা একটা ইকুয়েশন, এই জন্য এটাকে বলে স্টোকাস্টিক ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, এটা আসলে কি বোঝাচ্ছে? যে ইনক্রিমেন্ট অফ এক্স, স্টোকাস্টিক ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি বোঝাচ্ছে? যে দ্য ইনক্রিমেন্ট অফ এক্স which depends on say Brownian motion and time, বা এই যে বিভিন্ন প্যারামিটার আছে মিউ সিগমা এগুলোর উপর ডিপেন্ড করে। ওকে, সো দ্য ইনক্রিমেন্ট অফ এ র্যান্ডম প্রসেস এক্স ডিপেন্ডস অন মিউ সিগমা এন্ড ব্রাউনিয়ান মোশন, এরকম কিছু একটা এই যে উপরে লেখা আছে দেখবা যে এই স্টোকাস্টিক ডিফারেনশিয়াল ইকুয়েশন describes the increment of a variable say x which is driven by one or several underlying random process. এই যে x is dependent on Brownian motion, Brownian motion is a random process. So এই কথাটা এখানে বলা আছে যে which is driven by one or several random process, মানে x is driven by a single random process Brownian motion, এটা মোর দ্যান ওয়ানও হতে পারে। এখন এটাকে আমরা সলভ কিভাবে করেছি তোমরা একটু আগে দেখেছো যে আমরা এটার একটা ইন্টিগ্রাল ফর্মে আছে। সো এটা ইন্টিগ্রাল ফর্মে যদি নাও তাহলে dx xt - x0, আর ডান পাশে হচ্ছে ইন্টিগ্রাল সাইন। সো এইটা হচ্ছে তোমার বেসিক্যালি আমরা xt এই ধরনের একটা এক্সপ্রেশন বের করব। এই ইন্টিগ্রাল গুলো সবসময় আমরা বের করতে পারবো, নাও বের করতে পারবো। আমাদের মেইন টার্গেট হবে যেহেতু xt একটা র্যান্ডম প্রসেস, তাহলে এটা ডিস্ট্রিবিউশন জানতে পারবো কিনা, এটার মিন কত হবে, এটার ভ্যারিয়েন্স কত হবে, এটা আমাদের অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য থাকবে এটা বের করা। ওকে, সো এবং যদিও এটা স্টোকাস্টিক ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হচ্ছে, তোমরা দেখবা যে এখানে লেখা আছে দিস ইজ অ্যাকচুয়ালি নোন অ্যাজ স্টোকাস্টিক ইন্টিগ্রাল ইকুয়েশন, কারণ এটা আসলে ডিফারেনশিয়াল বলতে কোনো কথা নেই, এটা ইন্টিগ্রেশন আছে এখানে, এটা বিহাইন্ডে আসলে ইন্টিগ্রেশন আছে। আসলে অরিজিনালি এটাকে বলা হয় স্টোকাস্টিক ইন্টিগ্রাল ইকুয়েশন, যদিও নোটেশন দেখে এটাকে মনে হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই জন্য আমরা এটাকে বলছি স্টোকাস্টিক ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমি নেক্সট ক্লাসে এটা আরো ডিটেইল আমরা আস্তে আস্তে এটা আগাবো যে এটা কিভাবে আসে, এটার এই সলিউশন এক্সিস্ট করার কন্ডিশন কি, এবং দুইটা স্পেসিফিক ব্রাউনিয়ান স্টোকাস্টিক ডিফারেনশিয়াল ইকুয়েশন তাদের সলিউশন শিখবো। একটা হচ্ছে অ্যারিথমেটিক ব্রাউনিয়ান মোশন, আর একটা হচ্ছে জিওমেট্রিক ব্রাউনিয়ান মোশন। এই দুইটার মোটামুটি সলিউশন আমরা শিখলে এই চ্যাপ্টার আমাদের শেষ সিলেবাস অনুযায়ী। এরপরে আমাদের আরো কিছু টপিক আছে, নিউমেরিক্যালি কিভাবে স্টোকাস্টিক ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা যায় সেটার জন্য আমাদের অন্য কোনো পেপার বা অন্য কোনো ম্যাটেরিয়াল আমাদের দেখতে হবে। আজকে আমি আর এগোচ্ছি না এই চ্যাপ্টারে, আজকে এই পর্যন্তই। এখন বলো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? এনি কোশ্চেন? সাকিব আল হেলাল আছো নাকি? জি স্যার, আছি তো। কোনো কোশ্চেন নাই? না স্যার। আমি যা আজকে পড়াইলাম বা ইয়ে করলাম এগুলো কি মোটামুটি বোঝা গেছে? জি স্যার, বোঝা গেছে। হুম, তো আর কি কারো কোনো কোশ্চেন আছে? নাহলে আমি আজকে মানে সেশন ক্লোজ করে দিচ্ছি। Yes, no, nothing.
কেউ কিছু বলে না। এই যে একটু রেসপন্স করো কেউ, না স্যার। কোনো কোশ্চেন নাই? স্যার ইন কোর্সে স্যার যে 2টা চ্যাপ্টার আছে ওই 2টা চ্যাপ্টার নিয়ে স্যার একদিন একটা যদি এমনি নরমাল ক্লাস নেওয়া হয় শুধু একদিন রিকল করার ওগুলো তো জন্য খুবই ভালো সহজ হয়। চ্যাপ্টার, মার্টিঙ্গেল আর এটা কি ইথোস্টোকাস্টিক জি ইন্টিগ্রাল, স্যার। জি স্যার। এটার জন্য আবার ক্লাস নিতে হবে। আচ্ছা ঠিক আছে, একদিন নিয়ে নেব। আগে সিলেবাসটা একটু আগাই। জি স্যার। তোমাদের ক্লাস শেষ হওয়ার লাস্ট ডেট কত? মে 23 তারিখ মেবি। বাট পরীক্ষার ডেট দিয়েছে কত? মে 15 তারিখ থেকে নাকি না 13 স্যার তারিখ থেকে? 13 তারিখ। 13 তারিখ থেকে। সো তার আগেই শেষ করতে হবে আমাদের ক্লাস। মানে এই অনলাইন সিস্টেমের আসলে সুবিধা অসুবিধা দুটোই আছে। সুবিধা হচ্ছে যে খুব দ্রুত দেখি টপিক শেষ হয়ে যায়, মুখে মুখে বলে আর শেষ হয়ে যায়, লেখা লাগে না। এটা আবার তোমাদের জন্য একটু প্রবলেমেটিক নাকি? জি স্যার, আমাদের নোট জি থাকে স্যার। না। নোট থাকে না, কিন্তু আমি তো এই যে এই বই ধরে পড়াচ্ছি, কাজে তোমাদের কাছে ম্যাটেরিয়াল আছে। আমি তো এই বইয়ের বাইরে থেকে পড়াচ্ছি না, তো বইটা পড়লে তোমাদের জন্য এটা কঠিন হবে না আরকি। আর তবে হ্যাঁ, লিখলে ভালো, লিখলে সেটা মানে তোমার বুঝতে বেশি সুবিধা হয়, এবং সেক্ষেত্রে ক্লাসে একটু টাইম এই জন্যই বেশি লাগে। এখন তো দেখতেছি 2-3টা ক্লাস নিলেই, আর 2-3টা নিলেই মনে হয় যে শেষ হয়ে যাবে এরকম আরকি। ধরো 1-1.5 ঘন্টা করে 2-3টা ক্লাস নিলেই শেষ হয়ে যাবে। আহ তাও আমি চাই যে লিস্ট লাস্টের 2-1টা ক্লাস, 2-3টা ক্লাস একটু ফিজিক্যালি যাতে আমরা অফলাইনে নিতে পারি, কারণ আমি খুব একটা এনজয় করতেছি না এই অনলাইন ক্লাসটা আর কি। স্যার হোপফুলি আমি আমরাও এনজয় করতেছি না। তোমরা এনজয় করতেছো, তোমাদের তো এই যে না স্যার। ঘরে বসে হলে বসে জাস্ট জয়েন করে চুপচাপ, অনেকেই তো আমার স্যার ধারণা ক্লাসে তো এসি স্যার। ক্লাসে এসি। জি স্যার। এটা অবশ্য খারাপ বলো নাই, হলে বা যেখানে আছো সব জায়গায় তো আর এসি নাই। ক্লাসে তাহলে তো ক্লাস চললেই ভালো হতো নাকি সাকিব? জি স্যার, ক্লাস চললেই ভালো হতো। এখানে স্যার গরম, ফ্যানের বাতাসও না গরম স্যার। স্যার, যাদের বাসা দূরে তাদের সমস্যা। ওই যে দেখছো, স্যার ওদের বাসায় মনে হয় এসি আছে তাইলে। হ্যাঁ ওরা এসি রুমে না বসে ক্লাস স্যার, করে। এসি মেসি নাই, কিন্তু বাসা থেকে যাওয়া আসাই সমস্যা। হ্যাঁ এক্স্যাক্টলি, যাদের বাসা দূরে তাদের আসলে যাওয়া আসাটা একটু ঝামেলা, বাট যারা হলে বা কাছাকাছি আছে তাদের জন্য ফাইন। যাদের বাসা দূরে তারা এক কাজ করতে পারে, একদম আর্লি ইন দ্য মর্নিং চলে আসবে ক্যাম্পাসে, সারাদিন এসির মধ্যে থেকে বিকেল 5টা 5:30টার দিকে আবার যখন রোদ পড়ে যাবে তখন চলে যাবা। কি বলো? এটা কিন্তু জি স্যার, খারাপ না। এটা করতে পারে ওরা। হ্যাঁ এটা খারাপ না। এনিওয়ে এটা তো আমি একা বললে হবে না, এটা বিশ্ববিদ্যালয়ের ডিসিশন। বিশ্ববিদ্যালয় যখন বলবে তখন আবার অফলাইনে যাব আমরা ইনশাল্লাহ। আশা করি আমি যেটা ফোরকাস্টিং এ দেখলাম যে এই বৃহস্পতিবার বা শুক্রবারে টেম্পারেচার কমার কথা, তাই না? বৃষ্টি হওয়ার কথা। সো ওটা যদি হয় হোপফুলি নেক্সট উইকে, জানি না ডিসিশন হবে কিনা, মানে অফলাইনে হতেও পারে। ওকে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এই পর্যন্তই। স্যার, হ্যাঁ বলো ফাতেমা স্যার, আক্তার, বলো। স্যার চ্যাপ্টার 3 এর যে এক্সারসাইজ গুলো আছে এগুলো 1 2 খুব ইম্পর্টেন্ট, এগুলো অনেক লেন্দি। ভালো কথা বলছো। চ্যাপ্টার 3 এর এক্সারসাইজ, চ্যাপ্টার 3 তে তুমি কি এই যে 1 আর 2 এর কথা বলতেছো? জি স্যার। হ্যাঁ এগুলো একটু লেংদি, মানে এগুলো তো কয়েকটা পার্ট আছে, পার্ট বাই পার্ট দেখো। এগুলো হচ্ছে তুমি যদি ওই এই সেকশন, আমি যে মানে স্টোকাস্টিক ইন্টিগ্রালে কিভাবে ডেভেলপ হয় সেটা যদি তুমি পড়ে থাকো, মানে ডিসক্রিট কেস, যেমন এই যে এগুলা নন র্যান্ডম থেকে র্যান্ডম স্টেপ ফাংশন, এগুলা যদি তুমি এগুলো যদি ডিটেল জানো তাহলে ওইটা অ্যান্সার করা তোমার জন্য খুব ইজি হবে। এই যে এক্সারসাইজের 1-2, হ্যাঁ। তো এখন এটা ফাইনালের জন্য ইম্পর্টেন্ট, ইন কোর্সেও হয়তো তোমার ওইভাবে আমি টাইম কনসিডার করেই দেবো যদি দেই, মানে এমন ভাবে দেবো যাতে তোমাদের জন্য এক্সট্রা বার্ডেন না হয় যে অল্প সময় এত। এগুলো একটু বড় পুরো কোশ্চেন যদি কনসিডার করো, ধরো কোশ্চেন 2 তে এখানে এ থেকে জি পর্যন্ত আছে, হ্যাঁ, তো অবভিয়াসলি আমি সবগুলো দিলে এটা অনেক বড় হয়ে যাবে, বাট নরমালি তো আসলে হয়তো এত বড় দেয়া হবে না, দিলে হয়তো ইন কোর্স অনুযায়ী সেভাবে ছোট ছোট কোশ্চেনে দেওয়া হবে আর কি। হয়তো দুইটা পার্ট বা 3টা পার্ট দিলাম, মানে সবগুলো না দিয়ে। সো কোশ্চেন যদি থাকে তবে তোমার প্রিপারেশন নেওয়া উচিত।
কারণ এখন প্রিপারেশন নিলে এটা তোমার ফাইনালের জন্য এটা হেল্পফুল হবে। বুঝতে পারছো? জি স্যার। স্যার যদি প্রবলেম হয় নেক্সট ক্লাসে একটু দেখাই দিন। প্রবলেম বুঝি নাই, প্রবলেম হলে যদি 1 আর 2 করতে প্রবলেম হয় নেক্সট ক্লাসে একটু দেখাই দিন। ওকে শিওর, তাহলে তুমি আগে তোমরা ট্রাই করো, নেক্সট ক্লাসে আমাকে বলবা, ঠিক আছে? জি স্যার। নেক্সট ক্লাস তো কত, বৃহস্পতিবারে, তাই না? বৃহস্পতিবারে, জি স্যার। হ্যাঁ ঠিক আছে। জি স্যার। হ্যাঁ স্যার বৃহস্পতিবার কয়টায় দিবেন? 11টায়? 11টায় না নাকি 10টায় ছিল? ধ্রুব কি 10টা বা 11টায়? আগের দিন 10টায় তো আদিপ স্যার গত সপ্তাহে নিয়েছিলেন। হ্যাঁ এই সপ্তাহে নিবে কিনা জিজ্ঞেস গত করে, যদি সপ্তাহে 11টায় নিয়েছিলেন। হ্যাঁ আদিপ যদি 10টা নেই তাহলে আমি 11টায় নেবো আর কি ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে স্যার। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে স্যার। থ্যাংক ইউ।